ওই হচ্ছে সতীপীঠ। আমি ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখ। ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের পাশেই কিন্তু ভৈরব আছেন। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অজয় নদ। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মাই হোম টাউন ময়ূরেশ্বর। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি বেরিয়ে গেছি আজকে নতুন একটা জায়গা। আমি আজকে যাচ্ছি বর্ধমানের একটা সতীপীঠ। তোমরা অলরেডি ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে সেটা বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। তবু তোমাদেরকে আর একবার বলে নিই, আমি যাচ্ছি বর্ধমানে। তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে 4টে সতীপীঠ আছে। তো সেই 4টে সতীপীঠের মধ্যে অলরেডি 2টো আমি তোমাদেরকে দেখিয়ে ফেলেছি, আর বাকি আছে 2টোর মধ্যে আজকে যাচ্ছি একটা, সেটা হচ্ছে উজানি। মানে এককালীন নাম ছিল উজানি, কিন্তু বর্তমানে ওই জায়গার নাম কোগ্রাম। তো ওটা পূর্ব বর্ধমানে পড়ছে। যদিও 4টে সতীপীঠ 4টেই কিন্তু পূর্ব বর্ধমানেই পড়ছে। উজানিটা একদম অজয় নদীর তীরেই কিন্তু। তো এখন বেরোলাম জাস্ট 8টা বাজে ঘড়িতে। 73 থেকে 74 কিলোমিটারের রাস্তা, মোটামুটি সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। তবে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো, সকাল থেকে কুয়াশা খুব একটা নেই। ওইটাই একটু টেনশন ছিল যে কুয়াশা থাকবে কিনা, কুয়াশা থাকলে খুব সমস্যা হতো। তো যা কুয়াশা নেই, সকাল থেকেই সূর্য মামা উঠে গেছে ঠিকমতো। সকালে উঠে স্নান টান সেরে একটু চা খেয়ে জাস্ট বেরিয়ে গেলাম। আমি আজকে যাব বোলপুর হয়ে। তো বোলপুর পর্যন্ত রাস্তা মোটামুটি তোমরা সকলেই জানো। আমি সেইভাবে এই রুটের ভিডিও সেইভাবে আমি করছি না। অলরেডি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলোতে বোলপুর পর্যন্ত রাস্তা আমি তোমাদেরকে দেখিয়েছি। ঠিক আছে, তবু যদি সেরকমভাবে কিছু দেখানো থাকে সেটা অবশ্যই দেখাবো। তো আপাতত আমি কোটাসুর মোড় ঢুকছি। কোটাসুর মোড় থেকে আমি এখন ডান দিকে চলে যাব সাঁইথিয়া মৌরাক্ষী পেরিয়ে একদম বোলপুর রোড ধরবো। তো ঠিক আছে, চলো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর সকালবেলা রাস্তার অবস্থা কিছুটা এরকম। সারা রাত এমনিতেই শিশির পড়ে, তারপর সারা রাত যে বালির গাড়িগুলো চলে সেগুলোর জল পড়ে রাস্তার অবস্থা এরকম। এটা খুব বাজে একটা ব্যাপার। মানে সকালবেলা এই ভিজে রাস্তার উপর গাড়ি প্রচণ্ড স্কিড করে। তোমরা গত এপিসোডে দেখে থাকবে আমি মুর্শিদাবাদ কিরিটেশ্বরী মন্দির গিয়েছিলাম। তো সেখানেও যাওয়ার দিন সকালবেলা প্রচণ্ড রোড কিন্তু এইভাবে স্যাঁতস্যাঁতে ভিজে হয়েছিল, তো প্রচণ্ড স্কিড করছিল। তবে এক সাইড ভিজে আছে, এক সাইড কিন্তু শুকনো আছে। আমি জাস্ট কিন্তু এখন সাঁইথিয়া যে ভাষা ব্রিজ, সেই ব্রিজটা পার করছি। আর এই ব্রিজের পাশেই তোমরা দেখতে পাচ্ছ ওটা ট্রেনের ব্রিজ। ট্রেন একটা যাচ্ছে। তো এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ এখন। এই রাস্তা কিন্তু বারবার ভেঙে যায় আর বারবার কিন্তু ঠিক করা হয়। আমি জাস্ট আমোদপুর ঢুকলাম। এই যে রেল লাইনটা দেখছো, এই রেল লাইনটা কিন্তু কখনোই ট্রেন দেখিনি। তবে আমোদপুরের এই রেল লাইনের এই জায়গাটা কিন্তু রাস্তা একটু খারাপ ছিল, তো মনে হচ্ছে যেন কিছুটা কাজ হয়েছে। এটা একটা সামনে চারমাথা পয়েন্ট। তো এই চারমাথার পয়েন্ট থেকে কিন্তু বাঁ দিকে চলে গেছে লাভপুর। তো এখান থেকে আমি এখন স্ট্রেট সোজা বেরিয়ে যাব বোলপুরের দিকে।
আমার বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমি প্রান্তিক পৌঁছে গেলাম। এই প্রান্তিক থেকে এখন আমি ডান দিকে ঘুরে যাব। বাঁ দিকে প্রান্তিকে এই মোড়টা থেকে, সামনে মোড় থেকে বাঁ দিকে যে রাস্তাটা গিয়েছে ওদিক দিয়ে কিন্তু কঙ্কালীতলা যাওয়া যায়। কঙ্কালীতলার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই একবার চ্যানেলে ভিজিট করে ভিডিওটা দেখে নিও। এখানে লেখাই আছে কঙ্কালীতলা এই দিকে, বোলপুর এই দিকে। তো আমি এখন বাঁ দিকে ঘুরে গেলাম বোলপুরের দিকে। এখন কিন্তু এই জায়গাটা থেকে, এই উত্তর নারায়ণপুর এই মোড়টা থেকে কিন্তু এখন আমাকে বাঁ দিকে ঘুরে যেতে হবে। এই রোডটা দিয়েই কিন্তু সিয়ান যাওয়া যায়। সিয়ান যে হসপিটাল আছে সেই সিয়ান কিন্তু যাওয়া যায়। এই যে মেন যে হাই রোডটা দেখছো, এখান থেকে বাঁ দিকে যাবো, এই দিকটা কিন্তু সিয়ান। এই দিকটা সিয়ান, আর আমি এখন চলে যাব এই দিকটা দিয়ে ডান দিকে। এদিকে কিছুটা গিয়েই কিন্তু আমাকে ফের আবার বাঁ দিকে ঘুরে যেতে হবে। এই যে রোডটা দেখছো লাইক বাজার মোড়, এই মোড়টা থেকে কিন্তু বাঁ দিকে ঘুরতে হবে। এই লাইক বাজার মোড় থেকে আমি বাঁ দিকে ঘুরে গেলাম। আর সামনের রোডটা কিন্তু একদম চলে গিয়েছে বোলপুরের যে মেন মার্কেট, অর্থাৎ রেল স্টেশন বা অন্যান্য জায়গা যাওয়া যাবে। তবে আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সাঁইথিয়া টু বোলপুর যে রোডটা, সেই রোডটা কিন্তু অলরেডি কাজ চলছে বলতে প্রায় কোপাই পর্যন্ত হয়ে গেছে। তো এই রুটে যারা আসবে আগামী দিনে তাদের কিন্তু খুব ভালো হবে। যারা প্রতিদিন যারা বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে ড্রাইভ করে আসো তাদের পক্ষে খুবই ভালো হবে। রোডের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন কিন্তু রোডটাতে খুব ভালোভাবে কাজ হচ্ছে। মানে আর হয়তো 2-4 দিন কি 7 দিনের মধ্যে কিন্তু বোলপুর পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো ঠিক আছে, চলো একদম সামনে গিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আপাতত এই মেন রোডটাতেই আমি থাকবো, এই রোডটা থেকে আমি অন্য কোনো রুটে যাব না। তো একদম কথা হচ্ছে তোমাদের সাথে সামনে। এখন সামনে কিন্তু অজয় নদী, নদী বললে ভুল হবে, নদী নয়, অজয় কিন্তু নদ। অজয়ে জল আছে, অল্প জল আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। খুব একটা যে ভরপুর জল আছে তা নেই, যেহেতু এখন শীতকাল। তবে এই জলটা কিন্তু বর্ষাকালে অনেক উঁচু পর্যন্ত উঠে যায়। এই অজয় নদ কিন্তু একদম চলে গেছে ওদিকে গঙ্গার সাথে কানেক্ট হয়েছে কাটোয়াতে। আর সেই কাটোয়াতেই কিন্তু জয়দেব স্নান করতে যেতেন, আমি তোমাদেরকে এর আগে বলেছি। এবং এই কাটোয়াতেই কিন্তু আছে পূর্ব বর্ধমানের আর 2টি সতীপীঠ। আর অজয়ের এই পার্টটা চলে গেছে একদম ঝাড়খণ্ড। তো আমাকে এই জায়গা থেকে কিন্তু এখন ঘুরতে হবে বাঁ দিকে ঘুরে গেলাম আমি। ডান দিকে একটা রাস্তা চলে গিয়েছে, সেদিকে না গিয়ে কিন্তু আমি ঘুরে গেলাম বাঁ দিকে ঘুরে, মানে আমাকে নিচ দিয়ে যেতে হবে পুরো, জাস্ট একটা চক্কর লাগিয়ে আবার কিন্তু বাঁ দিকেই ঘুরতে হবে। মানে যে ব্রিজটা পেরোলাম ওই ব্রিজটার তল দিয়ে আমাকে যেতে হবে। এই ব্রিজটা দিয়ে এসে জাস্ট কিন্তু এই একটা চক্কর লাগিয়ে এই তল দিকে যাব। তো এই বাজারটা পেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এই জায়গাটা তোমাদেরকে বলা হয়নি, এইটা কিন্তু নতুন হাট। এই যে বাজারটা আমি পেরোচ্ছি, এই অজয়ের নিচে
ঘোরার পর এটা কিন্তু নতুন হাট। এই নতুন হাট থেকে কিন্তু তোমরা ওখানে যাওয়ার জন্য কিন্তু বাস পেয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি কেউ মনে করো ট্রেনে আসবো, তাহলে ট্রেনে ঘুষকরাতে নামতে হবে। ঘুষকরাতে নামার পর তোমরা সেখান থেকে বাস ধরে নতুন হাট, এবং এই নতুন হাট থেকে কিন্তু ফের বাস ধরে কিন্তু আবার যেতে পারবে উজানি, বা যার বর্তমান নাম কোকগ্রাম। তো এখান থেকে কিন্তু এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, এই ডান দিকের রাস্তাটায় কিন্তু আমি এখন ঢুকে গেলাম। মানে যেভাবেই আসো তোমাদেরকে এই নতুন হাট আসতেই হবে, এবং নতুন হাট থেকে কিন্তু এদিক দিয়ে বাস চলে। তো ঠিক আছে, চলো কিছুটা যাওয়ার পর ফের আবার ডান দিকে ঘুরতে হবে, সেটা আমি তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। সেতুটা দেখছো, এটা কিন্তু কুমুদ সেতু। কুমুদ সেতু নামকরণ হওয়ার কারণ হচ্ছে এই কোকগ্রামেই কিন্তু আছে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের কিন্তু জন্মভিটে। তো সম্ভবত ওনার নাম অনুসারেই কিন্তু এই সেতুটার নাম রাখা হয়েছে কুমুদ সেতু। এরপর এই দিকে একটা দেখবে তোমরা প্রতীক্ষালয় আছে। তো এই প্রতীক্ষালয় থেকে কিন্তু এখন ঘুরতে হবে ডান দিকে। এই ডান দিকে যে দেখছো একটা তোরণ, একটা গেট করা আছে, তো এদিক দিয়েই কিন্তু ঘুরতে হবে। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। এই যেটা দেখছো এখানে লেখাই আছে মা মঙ্গলচণ্ডী 51 সতীপীঠ কোকগ্রাম পূর্ব বর্ধমান। তো এইখান থেকে কিন্তু এই দিক দিয়ে ঘুরতে হবে। রাস্তা অবস্থা মনে হচ্ছে খুব একটা ভালো না। এখান থেকে মন্দিরের দূরত্ব মোটামুটি 1 কিলোমিটার। তবে এই 1 কিলোমিটার কিন্তু প্রচণ্ড খারাপ যা মনে হচ্ছে। জানি না এত খারাপ কেন। কিন্তু কোকগ্রাম, যেটা এককালীন নাম ছিল উজানি, ওই হচ্ছে উজানি সতীপীঠ। আমি ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় গেট আছে লোহার। তো ওই গেটের ভিতরে আমাকে এখন যেতে হবে। তো গেটের ভিতরে ঢুকেই কিন্তু এটা হচ্ছে মেন মন্দির। এই স্থানে কিন্তু দেবীর বাম যে কুনুই, সেই বাম কুনুই কিন্তু পড়েছিল। যদিও এখানটাতে লেখা আছে দেবীর বাম কুনুই পড়েছিল উজানি। উজানি নামটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, কারণ একটা সময় এই জায়গার নাম কিন্তু উজানি ছিল, কিন্তু বর্তমানে এই জায়গার নাম কিন্তু কোকগ্রাম। কোকগ্রাম এখানে লেখা আছে পূর্ব বর্ধমান। আর মন্দিরের গর্ভগৃহে তো অবশ্যই আমি যাব। তার আগে মোটামুটি তোমাদের মন্দির চত্বরটা আমি একটু দেখিয়ে নিই, যেটা জায়গাটা কোন জায়গা। এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ অজয় নদ। এই অজয় নদের কিন্তু একদম কাছেই, মানে জাস্ট অজয় নদের পাড়েই কিন্তু এই মন্দিরটা। তো চলো ঠিক আছে, আগে ভিতরে যাই, গিয়ে তোমাদেরকে মাকে দর্শন করাই। আমি যে টাইমে এসেছি এখন ঠাকুরমশাই আছেন, তো ওনার কাছ থেকে তো অবশ্যই কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে মন্দির, ওখানে আছে মায়ের গর্ভগৃহ। মানে এখানে কি আপনার মন্দিরের মায়ের ভৈরব কি মন্দিরের এখানেই থাকে? হ্যাঁ, সেটাই দেখছি। ওই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের পাশেই কিন্তু ভৈরব আছেন। তোমরা সকলেই জানো যে প্রত্যেকটা সতীপীঠেই কিন্তু মায়ের ভৈরব কিন্তু মায়ের বাম দিকেই থাকেই। তো সেই অনুযায়ী কিন্তু মায়ের ভৈরব
মায়ের বাঁ দিকে আছে, কিন্তু এটা কিন্তু এই মন্দিরটাতেই দেখছি যে ভৈরব কিন্তু মায়ের মন্দিরের ভিতরেই আছে। সাধারণত অন্যান্য সতীপীঠগুলোতে দেখেছি যে মায়ের ভৈরবের জন্য কিন্তু আলাদা মন্দির থাকে, কিন্তু এখানে এক জায়গাতে আলাদা কোনো মন্দির নেই। এখানে এটা 51 সতীপীঠে এক পীঠ, দেবী মঙ্গলচণ্ডী, তার ভৈরব কপিলাম্বর। হ্যাঁ, ভৈরবে আদার্স মন্দির নেই এই কারণেই, ভৈরব কোনোদিন হয়তো চায়নি যে মায়ের সাথে একই ঘরে থাকা, তার জন্য একই ভেতরে ভৈরবের স্থানও আছে। এখানে দেবীর যে বাঁ হাতে কনুইটা পড়েছে মায়ের সিংহাসনে যে বেদি দেখা যাচ্ছে, ওই বেদির মধ্যে দেবীর গোল্ডেন কৌটোর মধ্যে দেবীর স্টোন ভরা আছে। তারপরে মায়ের কষ্টি পাথরের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে। আর এখানে দেবী প্রতিদিনই মায়ের নিত্য সেবা অন্নভোগ হয়ে থাকে। এখানে মায়ের রেগুলারে অন্নভোগে রীতিমতো মায়ের আদেশ অনুযায়ী মাকে মাছের ভোগ দিতে হয়। মাছ ছাড়া এখানে ওটা লাগবেই, ঠিক আছে? তুমি আদার্স যা করো ঠিক আছে, কিন্তু মাছটা আপনাকে রাখতেই হবে। দুর্গাপুজো অষ্টমী দিনে শুধু মাকে একদিন মাছ দেখানো হয় না, ওটা মায়েরই ব্যাপারে বলতে গেলে, প্রতিদিনই মাকে মাছ দিয়ে ভোগ দিতে হয়। এখানে যেহেতু জয় মঙ্গলচণ্ডী, জয় মঙ্গলবার, বিপত্তারিণী এসব তো আছেই। দুর্গাপুজোর সময় মায়ের 4 দিন ধরে বাৎসরিক অনুষ্ঠান হয়। যেমন দুর্গাপুজো হয় এখানেও সেইভাবেই হয়। এখানে দুর্গাপুজোর সপ্তমীতে মায়ের বলি হয়, অষ্টমীতে মায়ের বলি হয়, নবমীতে মায়ের বলি হয়, দশমীতে মায়ের ঘট বিসর্জন করে আবার ঘট প্রতিষ্ঠান করে ওই ঘরটা বছরের 3 বার চেঞ্জ হয়। কালী পুজোতে একদিনে পুজো হয়, নবান্ন উৎসব হয় অঘ্রাণ মাসে। তারপরে পয়লা মাঘ মায়ের উজানি মেলা হয়, সেটা একদিনের জন্য অজয় নদীর পাড়ে বালির মধ্যে একদিনের জন্য মেলাটা হয়। আর আমরা হচ্ছে বংশকার পুরোহিত, রায় পরিবারে স্বপ্ন দিয়ে মা, হ্যাঁ, আমাদের যখন মানে সতীপীঠ যখন পড়ে তখন আমাদের মা আদেশ দিয়েছিল যে আমার পুজো কর রায়বংশের লোক করবে। আর রায়বংশের লক্ষ্মীর স্বপ্ন দিয়ে বংশগত আমরা মায়ের পুজো পাঠ করে এসেছি। আজকে আমি 22 নম্বরে আছি, 21 নম্বর মায়ের পুজো করতে করতে গত হয়েছে। বর্তমানে আমি দায়িত্ব আছি। এটা যা দেখছেন ভক্তদের সাহায্যের উপরই আমি করেছি। আর ভোগের কি ব্যবস্থা আছে? ভোগের এখানে মায়ের অন্নভোগের ব্যবস্থা আছে। 10টার সময় এসে নাম লেখাতে হবে, সে ভোগ অবশ্যই পাবে। ফোন নম্বরে বুকিং করলে তার ভোগ রেখে দেওয়া হবে। এখানে ভোগের মূল্য এখন 110 টাকা। হ্যাঁ, ওটা ফিক্সড রেট নয়। হ্যাঁ, থাকতে পারে, বাড়তে পারে, কিন্তু ওটা এখন চলছে, যেটা এখন 10 টাকা চলছে। আচ্ছা, আমি ভোগ খেতে চাইলে এমনি ফোনে বললে? হ্যাঁ, ফোন করে বুকিং করাতে হবে। 10টার আগে যা হবে 10টার আগে বুকিং করাতে হবে, কিংবা যেদিন আসবে তার আগের দিনে রাত 8টার পর বুকিং হয়। তার নম্বরে ফোন করে নম্বরে বলে দিলে যে আমরা এতজন যাচ্ছি, ব্যবস্থা রাখবে, অবশ্যই সে ভোগ পাবে। এখানে মন্দিরে থাকার জন্য একটা রুমও আছে। কোনো ভক্ত যদি রাত্রিরে যেতে পারলো না, তার জন্য থাকা হবে, তার জন্য 800 টাকা মন্দিরে। সেটা তো দেখবো। আর একটা কথা যেটা বলছিলাম যে মায়ের যে কুনুই যেটা শিলারূপে আছে, সেটা কি সাধারণ মানুষ কখনোই কি দেখার সুযোগ পায়? না, পায় কখনোই বছরে। ওটা পুরো বর্ডার করে সিল করে দিয়েছে। ওই মানে গভীরে ভরে মন্দিরে গর্ভে ভরে দিয়ে ওই যে কালো স্টোনটা দেখা যাচ্ছে ওর নিচে ভরা আছে, বক্স করে ভরে দিয়েছে, যাতে দেখতে পাওয়া যায় না। হয়তো যেহেতু বন্যার দেশ, যদি কোনো সময় চলে যায় তার জন্য মন্দিরের ভেতরে ভরে দিয়েছে। তারপরে মায়ের কষ্টি পাথরের মূর্তি। মায়ের নাম কিন্তু মঙ্গলচণ্ডী, কিন্তু মায়ের রূপ হচ্ছে দুর্গা, দশভুজা। পাশে গণেশের মূর্তি আছে, ভৈরব আছে। তো এই হচ্ছে ঘটনা তোমরা যেটা শুনলে। আর এখানে ঠাকুরসাই যেটা বললেন, এখানে নাকি থাকার ব্যবস্থাও আছে। তো আমি জায়গাটা একটু ঘুরে দেখি এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো এই মন্দিরের পাশেই কিন্তু বাম দিকেই এই যে জায়গাটা দেখছো তোমরা, এখানটাতে কিন্তু ভোগ খাওয়ানো হয়। আর ঠাকুরমশাই যেটা বললেন, তোমরা যদি কেউ ভোগ খেতে চাও তাহলে আগে কিন্তু এখানে ফোন করে তোমরা নাম লিখিয়ে দিতে পারো। আর একটা যেটা উনি থাকার ব্যবস্থা বললেন, সম্ভবত এটাই। এখানটাতে একটা যাই হোক খাট বিছানা আছে, হয়তো 1-2 জন এলে কিন্তু তোমরা থাকতে পারবে। মানে বাইরে থেকে যারা কলকাতা থেকে আসে, যারা শুধুমাত্র অনলি এই বর্ধমানের 4টি সতীপীঠ ভিজিট করতে যারা আসে, তারা অনেক সময় হয় কি এই 4টে সতীপীঠ একদিনে সম্ভব না হলে 2 দিন থেকে কিন্তু ঘুরে যা। তো 2 দিন থেকে যদি তোমরা ঘুরে যেতে চাও তাহলে কিন্তু এখানে এসে তোমরা থাকতে পারো। আর এই দিক দিয়ে কিন্তু একটা গেট আছে। আমি যে গেটটাতে ঢুকলাম সেটা তো একটা গেট, মেন গেট বটেই, প্লাস এদিক দিয়েও কিন্তু একটা ছোট্ট গেট আছে। আর এই জায়গাটায় কিন্তু কিছু সবজি চাষ করা হয়েছে। আচ্ছা, এই যে সবজিগুলো চাষ হয়েছে এগুলো কি এই মন্দিরে?
মন্দিরের, আচ্ছা মন্দিরের ভোগের কাজে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা ভোগ হয় না, হ্যাঁ হ্যাঁ ওই তো শাক তুলে আর তুলে মূলো ফুলো টক ফক। আচ্ছা, তো এই যে সবজিগুলো এখানে আছে, ধনেপাতা বা পালং শাক টাক যা আছে এখানে, সবই এখানে সমস্ত সবজি কিন্তু ওই ভোগে এটা ভোগের ব্যবহার হয়। মানে এই জায়গাটা কিন্তু মন্দিরেরই জায়গা, মন্দিরই আর ওই ব্রাহ্মণেরই যায়। তবে মন্দিরটা খুব ছোট একটা জায়গার মধ্যে এবং গ্রাম্য পরিবেশের মধ্যে, মানে যেহেতু মন্দিরটা গ্রামের মধ্যেই অবস্থিত, তাই মন্দিরটার কিন্তু একটা উচ্চ প্রাচীর দিয়ে কিন্তু গোটা এরিয়াটা ঘেরা আছে। এদিকে বাথরুম আছে, এখানে একটা কল আছে, এই জায়গাতে মাঝখানটাতে কিছু গাছপালা লাগানো আছে, এখানটাতে একটা কাঁঠাল গাছ আছে, এটা সম্ভবত বাথরুম। এদিকে কিন্তু অনেক গাছপালা লাগানো আছে, মানে গ্রামের একটা পরিবেশ যেমন হয় আর কি। তো খুব মনোরম একটা পরিবেশের মধ্যে কিন্তু এই জায়গাটা। ভোগ রান্না কি ওখানটাতে হয়? আচ্ছা, ভোগ এইখানটাতে হয়। তো দেখতে পাচ্ছ এই মন্দিরের পাশেই কিন্তু এখানটাতেই কিন্তু ভোগ রান্নার ব্যবস্থাপনা হয়। আচ্ছা, এইটা কি মানে আপনাদের বাড়ি নাকি? এটা ঠাকুরমশাই বাড়ি। আচ্ছা আচ্ছা, আর তার সাথে ভোগ মন্দির একসাথে করা আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তো যাই হোক, আমি ভিতরে এটা আমাদের যাচ্ছি না। বংশের ব্যাপার তো, হ্যাঁ, হ্যাঁ, তার বুঝতে জন্য- পেরেছি। তার জন্য আমাদের তো ঠাকুরমশাইদের যেহেতু বংশগত পরম্পরা চলে আসছে, ওনারাই পুজো এবং পুজোর যে ব্যবস্থাপনা সব কিছুই করেন, তাই কিন্তু ওনাদের বাড়িতেই কিন্তু এখানে কিন্তু ভোগ রান্নার ব্যবস্থা করা হয়েছে। ওই দিকটা দিয়ে গ্রামে কিছুটা আসার পর এখানে একটা হলুদ রঙের একটা গ্রিল দিয়ে গেট আছে। এখান থেকে ঢোকার পর তোমরা এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিকের কিন্তু ভিটে বাড়ি। আমি বাড়ির ভিতরে যাব না, জাস্ট তোমাদের জায়গাটা আমি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু একটা ফলকে লেখা আছে কুমুদ রঞ্জন মল্লিক। তো ওনার ভিটে কিন্তু এটা, এখানেই কিন্তু উনি থাকতেন। কিন্তু ওই জায়গাটা সতীপীঠ দর্শন করার পর কিন্তু এই জায়গাটায় অবশ্যই একবার এসে দর্শন করে যেতে পারো। আর এদিক দিয়ে তো অজয় নদী, ওখানে অজয়ের যে ব্রিজটা, এখানে আপনি কি দেখাশোনা করেন নাকি? আচ্ছা, তো একজন আছেন, উনি দেখাশোনা করেন এই জায়গাটার। তো ঠিক আছে, চলো এখন যাই মন্দিরে। দেখতে পাচ্ছ এই হচ্ছে কুমুদ রঞ্জন মল্লিকের বাড়ি, যেটা আমি তোমাদেরকে দেখালাম। এটা কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে অবস্থান করছে। তো এই রাস্তা দিয়ে আমি এখন যাব। ওই উজানি সতীপীঠ থেকে জাস্ট হাঁটা পথে 1 মিনিটও হয়তো লাগবে না, একটুখানি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এদিক দিয়ে এসে এইখানটাতে ডান দিকে কিন্তু এই সতীপীঠে ঢুকেছিলাম। এদিক দিয়ে সতীপীঠ আর এদিক দিয়ে গিয়েই কিন্তু কুমুদ রঞ্জনের বাড়ি। তো ঠাকুরমশাইয়ের নাম্বার দুটো নাম্বারই কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা এলে কিন্তু আগে ফোন করে নিয়ে তারপর তোমরা আসতে পারো। যদি ভোগ খেতে চাও তাহলে অবশ্যই আগে একবার ফোন করে নিও, পারলে আগের দিন একবার ফোন করে নিও। তোমরা যদি কেউ ভোগ খেতে চাও তাহলে আগের দিন ফোন করে নিলে উনি সেরকম ব্যবস্থাপনা করবেন। আর এই পিছন দিকটা যেটা আমি তোমাদেরকে দেখালাম, এই দিক দিয়ে, হ্যাঁ, এখানে কিন্তু একটা গেট করা আছে। গেট করা আছে বলতে এই যে জায়গাটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এইদিকে এখানে একটা গেট করা আছে এবং এখানে একটা ঘাট করা আছে, কিন্তু জল অনেক দূরে। কিন্তু তোমাদের মনে হতেই পারে তাহলে এখানে ঘাটটা কী জন্যে। এইখানে কিন্তু বর্ষার সময় কিন্তু ওই যে জলটা দেখছো, ওই জলটা কিন্তু এতটা কিন্তু উঠে চলে আসে এই মন্দিরের এই মানে যে সিঁড়ি করা আছে, এই সিঁড়ি পর্যন্ত কিন্তু জলটা উঠে চলে আসে। তখন কিন্তু এখানে অনেকে স্নান টান করে, যাই হোক ইত্যাদি ইত্যাদি।
এখন কিন্তু জল অনেকটাই দূরে। আর মন্দিরের এখানে কিন্তু শ্মশান হয়তো সম্ভবত ওপারে আছে শ্মশান। তো খুব ছোট্ট একটা জায়গা, বাট আমি এখনো পর্যন্ত যতগুলো সতীপীঠ ঘুরেছি তার মধ্যে কিন্তু খুব নিরিবিলি এবং খুব শান্ত একটা গ্রাম্য পরিবেশের মধ্যে কিন্তু এই জায়গাটা, মানে এতটাই নিরিবিলি। এখানে কিন্তু ভক্তের সমাগম খুব একটা বিশেষ কিছু নেই। মানে আমার আসা হয়ে গেল প্রায় 40 মিনিটের ওপর, এখনও পর্যন্ত আমি কাউকে দেখলাম না। এই জায়গাটা আমি জানি না কেন এরকম এত একটা সুন্দর জায়গা, একটা সুন্দর সতীপীঠ। তো আমি অবশ্যই কিন্তু তোমাদেরকে বলবো তোমরা একবার এখানে এসে ভিজিট করো, খুব ভালো লাগবে দেখবে। আর ঠাকুরমশাই যেটা বললেন, এখানে কিন্তু মা কিন্তু দশভুজা, এটা কোষ্ঠী পাথরের দশভুজা। তো ঠিক আছে, চলো, এখানে আর বিশেষ কিছু এখানে দেখানোর নেই, মোটামুটি ঠিক আছে। চলো, তো এখান থেকেই আমি মন্দির থেকে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি ভালো লাগলে চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার সাথে শেয়ার করে দিতে পারো। তো ঠিক আছে, চলো, এরপর এখান থেকে যাব আমি এখন যোগাদ্দা সতীপীঠ, যেটা তোমরা হয়তো নেক্সট এপিসোডে দেখতে পাবে। তো ঠিক আছে, চলো, টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই ফ্রম উজানি, পূর্ব বর্ধমান।